Welcome everyone. This video will be conducted totally in bilingual, that is, I will be using English and Bengali simultaneously. তো আজকে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে ক্লাস 9 এর জিওগ্রাফি ফ্র্যাঙ্কের বই থেকে পড়াবো ওয়েদারিং অ্যান্ড ডেনুরেশন. Probably this is the ninth chapter of your book and এটা সবারই হাফ ইয়ারলিতে ইনক্লুড আছে. সো লেটস স্টার্ট. এইগুলো হচ্ছে কিছু কিছু প্রিকুইজিট মানে তোরা জানিস বা তোমরা জানো যে যেটা আগে করতে হবে ভিডিওটা ওয়াচ করার আগে, যে ফাস্ট ফরওয়ার্ড করে একটু দেখার চেষ্টা করো, তাহলে এতটা স্লো হবে না, একটু বোর ফিল হবে না, ভালো লাগবে 1.25x বা 1.5x এ. The things I will tell you to note down, you should definitely note down, like ডেফিনেশন. যেই ডেফিনেশনগুলো লিখতে হবে সেই ডেফিনেশনগুলো তোরা লিখে নিবি, আর যেগুলো যে কোয়েশ্চেনগুলো আমি বেসিক্যালি বলবো সেইগুলো যেন তোরা লিখে নিস. ওকে. দ্য ডায়াগ্রাম দ্যাট আই উইল বি ড্রয়িং, ওই ডায়াগ্রামগুলো কিন্তু অতটা তোদের ড্র করতে হবে না. ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিওস লেটার and you can again write down the diagrams or copy the diagrams from there. But first time যখন আমি এটা পড়াচ্ছি তখন যে ডায়াগ্রামসগুলো বা তখন যে লজিকগুলো আমি বোঝাবো সেগুলো যেন তোরা লিখবি না, দরকার নেই সেটা লেখার. আর প্লিজ হেডফোনটা ইউজ করিস, হেডফোনটা ইউজ করলে অনেকটা ভালো সুবিধা হবে. তো ফ্র্যাঙ্কের চ্যাপ্টারটা কি নিয়ে ডিল করছে? ওয়েদারিং অ্যান্ড ডেনুটেশন. আমি প্রিজিউম করব যে ওয়েদারিং আর ডেনুটেশনের ব্যাপারে তোদের হালকা হলেও নলেজ আছে. যদি না থাকে তাহলে বেসিক্যালি ওইটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে হোয়াট আর দ্য ফিজিক্যাল ফিচার্স অফ আওয়ার আর্থ. মানে হোয়াট আর দ্য ফিজিক্যাল ফিচার্স অফ আর্থ. ফিজিক্যাল ফিচার্সকে আরেকটা নাম আমরা জানি কি, রিলিফ ফিচার্স, তাই তো? রিলিফ রিলিফ ফিচার্সের মধ্যে কি কি আসছে? ফর এক্সাম্পল মাউন্টেন্স আসছে, আর কি আসছে? প্ল্যাটুজ আসছে, আর কি আসছে? প্লেনস আসছে, আর কি আসছে? ভ্যালিজ আসছে, তাই তো? এইগুলো হচ্ছে আমাদের রিলিফ ফিচার্স. কিন্তু এইগুলো ফর্মড হয় কি করে? কোয়েশ্চেন আমাদের মাথায় সবসময় আসতেই পারে যে এইগুলো কি শুধু মানে অটোমেটিক ফর্ম হয়েছে? নিশ্চয়ই না. সো দেয়ার আর সার্টেন স্টেপস অর সার্টেন প্রসেসেস. দিজ আর ফর্মড বাই বেসিক্যালি টু মেজর প্রসেসেস. কি কি প্রসেস? নাম্বার ওয়ানটা আমরা দেখে নেব, বা এখানে যদি আমরা এরকম ভাবে লিখি, নাম্বার ওয়ানটা আমরা দেখে নেব. একটা হচ্ছে ইন্টারনাল প্রসেস, আর একটা কি আমাদের এক্সটার্নাল প্রসেস. ঠিক আছে, খুবই ইজি জিনিস. এই প্রসেসগুলো কিরকম? যেই দুটো আমাদের ফোর্স করছে, যেই রিলিফ ফিচার্সগুলো ফর্ম করার পেছনে, যেগুলো আমরা বেসিক্যালি বুঝতে পারছি. তা এই প্রসেসগুলো কিন্তু এই রিলিফ ফিচার্সগুলোকে ফর্ম করাচ্ছে. কিভাবে ফর্ম করাচ্ছে আমরা এখনই সেটা বোঝাবো. ইন্টারনাল মিন্স উইদিন আর্থ ক্রাস্ট. তাহলে উইদিন ক্রাস্ট, ক্রাস্টের ব্যাপারে তোরা জানিস ইট ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য আর্থ. ঠিক আছে, অ্যাভাব কার উপরে? ম্যান্টেলের উপরে. তা আর্থ ক্রাস্টের উপরে কি কি আমাদের হতে পারে? যেরকম সাচ অ্যাজ নাম্বার ওয়ান, আর্থকোয়েক হতে পারে. আর কি হতে পারে? ভলক্যানিক ইরাপশন হতে পারে. আর কি হতে পারে? তোদেরকে বলেছিলাম অনেকদিন আগেই, বা তোরা জানিস যে there are tectonic plates above which the continents or countries are placed. আর্থকোয়েকের টাইমে, ডিউরিং আর্থকোয়েক, কান্ট্রিজ বা কন্টিনেন্ট নড়ে না, শেক করে কোনগুলো? প্লেটস গুলো করে, রাইট? তো সেই প্লেটস গুলোকে বলা হয় কি? টেকটনিক প্লেটস. এইগুলোও কিন্তু একটা টাইপের রিজন. কিসের রিজন? এই রিলিফ ফিচার্স গুলো ফর্ম করার পেছনে কিন্তু টেকটনিক প্লেটস এরও একটা ব্যাপার আছে. কি জিনিসটা? একটা প্রসেস হচ্ছে বলা হয় ফোল্ডিং, আর একটা হয় ফল্টিং.
আমরা মাউন্টেন ডেভেলপমেন্টের টাইমেও দেখেছিলাম, তাহলে মাউন্টেন কি ডেভেলপ হচ্ছে না ফোল্ডিং আর ফল্টিং দিয়ে? অবভিয়াসলি হচ্ছে। দ্যাট ইজ ওয়াই টেকটনিক প্লেটস ইজ ওয়ান অফ দ্য ইন্টারনাল ফোর্সেস or internal processes that is responsible for the formation of this kind of features. Okay, but এই যে ইন্টারনাল গুলো কেন বলছি, these are all beneath crust, তাহলে যেটা ফার্স্ট লেয়ার অফ। তাহলে এক্সটার্নাল প্রসেস গুলো কি? এক্সটার্নাল প্রসেস গুলো ওইগুলোই যেইগুলো বাই এজেন্টস অফ ডেনিউডেশন। এখনো পর্যন্ত আমরা জেনে উঠতে পারিনি ডেনিউডেশনটা পারফেক্ট মিনিং কি, জাস্ট আমরা বুঝতে পারলাম যে এজেন্টের কথা বলছি। তো এজেন্ট রিলেটেড সামথিং কিছু হতে পারে। তো হোয়াট আর দ্য এজেন্ট? এজেন্ট ওইগুলোই যেইগুলো এই যে রিলিফ ফিচার্স গুলো আছে। সাপোজ এই যে একটা মাউন্টেন আছে, সাপোজ আমার কাছে এখানে একটা মাউন্টেন আছে, এই মাউন্টেনের উপর তো জল পড়ছে, এই মাউন্টেনের উপর হাওয়াও আসছে। তাহলে এইগুলো মাউন্টেনটা কি করে, মাউন্টেনের যে পিকটা আছে এই পিকটাকে, এই পিকটা যেটা এই মাউন্টেন যে পিকটা আছে এই পিকটাকে আস্তে আস্তে এরকম মুছে দিতে পারে, মুছে বা ক্ষয়ে দিয়ে এরকম হয়ে যাবে। তাহলে পিকটা কি ডেনিউড হয়ে গেল, ডেনিউড। তাহলে রেইনফল আর উইন্ড এক প্রকার এজেন্ট, the agent which are responsible to denude the peak of a mountain over the time। এরকমই সবকিছুই করতে করতে আমরা যে এজেন্টস গুলো ব্যাপারে বুঝবো সেইগুলো হচ্ছে বেসিক্যালি, ফার্স্ট ইজ ফার্স্ট ইজ রিভার। রিভারের জলগুলো, রিভার যখন ফ্লো করে কোনো রকস বা পাথরের ওপর থেকে বা কোনো ভ্যালির গা বেয়ে, তখন কিন্তু ওইগুলো যে নিচের যে সারফেসটা আছে ওইটা ডেনিউট করতে করতে যায়, মানে একদম পুরো ওয়েদারিং যাকে বলা হয়, ক্ষয়ে যায়। ঠিক আছে, তো এইটা একটা এজেন্ট। সেকেন্ড এজেন্ট হচ্ছে কি, গ্লেশিয়ার। থার্ড এজেন্টটা কি হচ্ছে, উইন্ড। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ওয়েভস। ডিটেলে আমরা এগুলো সব পড়বো চ্যাপ্টারে, বেসিক্যালি এগুলোই সব পড়বো। তা এইটা ছিল একটা ইন্ট্রোডাকশন। তাহলে যদি এখানে কোয়েশ্চেন আসে কোনোদিনও যে ফিজিক্যাল ফিচার্স অফ আর্থ তো হলো, বাট হাউ দে আর ফর্মড বাই দিস টু প্রসেসেস, বেসিক্যালি ইন্টারনাল প্রসেস এন্ড এক্সটার্নাল প্রসেসেস। তোরা এখন বুঝে গেলি যে ইন্টারনাল প্রসেস কি কম্বাইন করছে আর এক্সটার্নাল প্রসেসের মধ্যে আমরা কি পাচ্ছি। তো কোয়েশ্চেন এখানে আসতে পারে, প্লিজ নোট ডাউন, যে হাউ ফিজিক্যাল ফিচার্স আর ফর্মড, হাউ ফিজিক্যাল ফিচার্স আর ফর্মড। ঠিক আছে, একটা কোয়েশ্চেন তোরা জট ডাউন করতে পারিস, দিস ক্যান বি an important question. Now the next topic deals with the broad categorization. ব্রড ক্যাটাগরাইজেশন দিয়ে কি বুঝছি আমরা, যেই ইম্পর্টেন্ট প্রসেসগুলো আছে, যে ইম্পর্টেন্ট প্রসেসগুলো আমরা পড়তে চলেছি, ইম্পর্টেন্ট প্রসেসেস সেইগুলো কি, বেসিক্যালি এই চ্যাপ্টারটার যেটা টাইটেল আছে। তাহলে ফার্স্ট যে প্রসেসটা, সেই প্রসেসটার নাম কি বলা হচ্ছে, ওয়েদারিং। ঠিক আছে, ফার্স্ট প্রসেসটার নাম কি বলা হচ্ছে, ওয়েদারিং। যদি ডেফিনেশনে আমরা যাই, ওয়েদারিং এর ডেফিনেশনটা খুবই সহজ। ওয়েদারিং ইজ দ্য ওয়ারিং অ্যাওয়ে or breakdown or gradual disintegration of rocks by agents present in the atmosphere such as temperature, moisture and frost. Hence weathering is the disintegration, decomposition or decay of rocks in situ on the surface of the earth due to atmospheric condition. দিস ইজ দ্য ডেফিনেশন। এই যে ডেফিনেশনটা বললাম এটা তোরা কিন্তু রিওয়াইন্ড করে ভালো করে লিখে রাখতে পারিস। এইবার যেটা আমরা পড়বো এই ডেফিনেশনটার মধ্যে we got some of the key points. The key points are weathering means wearing away, মানে উড়িয়ে নিয়ে যাওয়া। ইট ইজ আ কাইন্ড অফ ইরোশন। কাইন্ড অফ কি, এটা ইরোশন হচ্ছে।
আর কি পেলাম আমরা পয়েন্টটার মধ্যে, যে ব্রেকিং ডাউন, কি পেলাম, ব্রেকিং ডাউন। নেক্সট পয়েন্ট আমরা কি পেয়েছিলাম, গ্র্যাজুয়াল ডিসইন্টিগ্রেশন, গ্র্যাজুয়াল ডিসইন্টিগ্রেশন। হোয়াট ইউ মিন বাই ডিসইন্টিগ্রেশন? ডিসইন্টিগ্রেশন ইজ নাথিং বাট একটা বড় সলিড কোনো রক ইজ ডিসইন্টিগ্রেটেড ইনটু ফ্র্যাগমেন্টস অর স্মল ডেব্রিজ, ঠিক আছে, ফ্র্যাগমেন্টস বলা হয় বা এগুলোকে কি বলা হয়, ডেব্রিজ বলা হয়। আর কি পেলাম ওয়েদারিং এর ডেফিনেশনে আমরা, যে ডিকে, ডিকে অফ রক্স। আর একটা জিনিস পেয়েছি আমরা ওয়েদারিং এর ডেফিনেশনে, কি, ডিকম্পোজিশন, মানে কম্পোজিশনটা চেঞ্জ হতে পারে, ডিকম্পোজিশন অফ রক্স, যেটা রকের কম্পোজিশন। রকের কম্পোজিশন, হোয়াট ডু মিন বাই রকের কম্পোজিশন? রক ভাব একটা রক আছে, রক ইজ মেড আপ অফ সার্টেন মিনারেলস, এই মিনারেলটা যখন ভেঙে যাচ্ছে, দিজ আর ব্রোকেন ইনটু ফ্র্যাগমেন্টস, এই ফ্র্যাগমেন্টস এর মধ্যে কিন্তু সেম মিনারেলও থাকতে পারে অর নিউ মিনারেলস ফর্মড হতে পারে, ঠিক আছে। এটা এই জিনিসটা আমরা পরে পড়বো, এই ব্যাপারটা ডিকম্পোজিশনের কেসটা, ঠিক আছে, এটা পরে পড়ছি আমরা, এটা কি বলতে চাইছে। আর লাস্টে একটা জিনিস পেয়েছি ওয়েদারিং এর মধ্যে, যেখানে লেখা ছিল ইন সিটু, মানে এই প্রসেসগুলো যা যা হচ্ছে এগুলো কি হচ্ছে, ইন সিটু। হোয়াট ডু মিন বাই ইন সিটু? ইন সিটু কথাটা মনে হচ্ছে অন দা সাইট, অন দা সাইট মানে যেখানে একটা রকের ওপরে, যেই জায়গাটা একটা রক আছে, এই রকের ওপরে ওয়েদারিং ফোর্স গুলো কাজ করছে, মানে উইন্ড, রেনফল, গ্লেশিয়ার যা যা হচ্ছে, এগুলো রকটাকে ভেঙে একটা জায়গায় গুঁড়ো করছে। এই রকটা কিন্তু গুঁড়ো করে যেখানে রকটা ছিল সেখানেই গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে সেম প্লেসে, সেম প্লেসে হচ্ছে কেসটা। এর জন্য এটাকে কি বলা হয়, ইন সিটু। এটা একটা ইন সিটু প্রসেস, ঠিক আছে। এর জন্য এটাকে বলা হয় কি, স্ট্যাটিক। এর জন্য ওয়েদারিংটা আমরা জানি কি স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি, ডাইনামিক না, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে না কোনো জায়গায়, বাট ইট ইজ স্ট্যাটিক, ঠিক আছে। স্ট্যাটিক প্রসেস মানে, স্ট্যাটিক প্রসেস মানে আরেকটা কারণ আমরা বলতে পারি যে প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা পেলাম আমরা, এই যে এই প্রোডাক্টটা, এই যে এটা ফ্র্যাগমেন্টেড যে প্রোডাক্টটা পেলাম, প্রোডাক্ট রিমেন্স, প্রোডাক্ট রিমেন্স ওয়্যার দে আর ফর্মড। তা যেখানে ফর্ম করলো, যেটা ভেঙে সেটা সেখানেই রয়ে গেল। তাহলে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, নোট ডাউন, যে why weathering is called a static process. কি কোশ্চেন হতে পারে, why weathering is called বা is known as, is called as static process. কোশ্চেনটা নোট ডাউন করে নিস তোরা, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তা এইটা গেল একটা পার্ট। এবার যে সেকেন্ড যে পার্টটা পড়বো বা সেকেন্ড যে টপিকটা আমরা পড়বো, সেই টপিকটার নাম হচ্ছে, প্রথমটা গেল ওয়েদারিং, সেকেন্ড টপিকটার নাম হচ্ছে ইরোশন। কি পড়বো, ইরোশন। ইরোশন মানে কিছুই না, এই যে একটা রক ভাঙলো, রকটা ভেঙে যে ইট গট ইনটু ফ্র্যাগমেন্টস, দেন দ্য ফ্র্যাগমেন্টস আর ক্যারিড অ্যাওয়ে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ডিউ টু দ্য উইন্ড অ্যাকশন অর রিভার অ্যাকশন বা গ্লেশিয়ারের অ্যাকশন। যেই ডেব্রিস গুলো বা যে ফ্র্যাগমেন্টেড পার্টিকেলস গুলোকে, যে ফ্র্যাগমেন্টেড যে পার্টিকেলস গুলোকে উইন্ড বা জল বা ওয়েভস উড়িয়ে নিয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে কি, ইরোশন। তাহলে ইরোশনের ডেফিনেশনটা যদি পড়ি, নোট ডাউন, ইরোশন ইজ দ্য ওয়ারিং অ্যাওয়ে অফ রক্স বাই এজেন্টস অন দ্য সারফেস অফ দ্য আর্থ such as running water, glacier, wind and waves. Got it? এটা ছিল ডেফিনেশন। The key points which we got from the definition is wearing away, same, weathering আমরা পেয়েছিলাম এটা। সেকেন্ড পয়েন্টটা কি পেলাম আমরা, wearing away, সেকেন্ড পয়েন্টটা কি পেলাম, by agents, এজেন্টস পেলাম। এই এজেন্টসটা কি মনে আছে, আমরা এজেন্টসটার ব্যাপারে এখানে পড়লাম, এই যে এজেন্টস, তাহলে যারা ওয়েদারিং বা ইরোশনাল প্রসেসটাকে ক্যারি ফরওয়ার্ড করে, দোজ আর নোন অ্যাজ এজেন্টস। এজেন্টস মিন্স রানিং ওয়াটার, এজেন্টস মিন্স গ্লেশিয়ার, এজেন্টস মিন্স উইন্ড and agent means waves. Got it? Very easy. Now the last but not the least, এই টপিকটার নাম বা এই প্রসেসটার নাম হচ্ছে গ্রেডেশন। কি, গ্রেডেশন।
সামটাইমস বিফোর আমি তোদেরকে একটা কথা বললাম যে ইরোশনটা কি হচ্ছে, যে দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য মুভমেন্ট অফ মেটেরিয়াল ফ্রম হাই প্লেস টু লো প্লেস। একটা হাই পাহাড় আছে, একটা পাহাড় আছে এরকম, এই পাহাড়টাতে এখানে হাই প্লেস, এটা হাই, এটা লো প্লেস। তাহলে এই যেভাবে এখান থেকে পার্টিকেলস, ওই ছোট ছোট ফ্র্যাগমেন্টেড পার্টিকেল, একটা রক ভেঙে ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়েছে, ফ্র্যাগমেন্টটাকে তো উড়িয়ে নিয়ে আসবে। এটাকে কি বলা হচ্ছে? ড্রাইভিং ফোর্স। একটা ড্রাইভিং ফোর্স লাগবে তো, ড্রাইভিং ফোর্স না হলে রকটা ওপর থেকে নিচে আসবেই করে। দিস ইজ নট ড্রাইভিং ফোর্স। বাট এই ড্রাইভিং ফোর্সটা আনার আগে তার মাঝখানেও এই জায়গাগুলোতে অনেক প্রসেস আছে, সেই প্রসেসটাকে গ্রেডেশন বলে। সেই প্রসেসগুলো কি প্রসেস সেটা আমরা দেখবো একটা। সাপোজ there is a রক, রকটার উপরে ওয়েদারিং হয়েছে, ওয়েদারিং হচ্ছে এজেন্টস দিয়ে। এই যে এজেন্টস যেগুলো আছে, ওই এজেন্টস গুলো রকটাকে ওয়েদার করছে, ওয়েদার করার পরে রকটাকে কি করছে, রকটাকে গুঁড়ো করে দিচ্ছে, ঠিক আছে? রকটাকে ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, মানে এটাকে রকটাকে ইরোড করছে। রক ইরোডেড, ইরোডেড কি হচ্ছে, ইরোডেড করে এটা ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভাগ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ছোট সোজা কথায়, ঠিক আছে? ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে এটা, ওই যে বললাম ইরোশন, ইরোশন কি করে, ইরোশন কি, উড়িয়ে নিয়ে যায়, মানে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। আচ্ছা, আমরা যে ভেহিকেলস গুলো চলি সেগুলোকে ট্রান্সপোর্ট বলা হয় কেন? বিকজ ইট ক্যারিজ আস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। সো দিস ফ্র্যাগমেন্টস আর ট্রান্সপোর্টেড। কি? ট্রান্সপোর্টেড, এক জায়গাতে উড়িয়ে নিয়ে অন্য জায়গায় সেটা কি হচ্ছে, ফেলছে। দিস ইজ নোন অ্যাজ ডিপোজিশন। কোনো জায়গায় ডিপোজিট, আমরা ব্যাংকে টাকা জমা দিতে যাই, দ্যাট ইজ ডিপোজিট করছি। বোঝা যাচ্ছে তাহলে পুরো প্রসেসটা? এই প্রসেসটা কিন্তু এক জায়গায় হচ্ছে না, এটা কিন্তু স্ট্যাটিক প্রসেস না এটার মতো। এটা কিন্তু দিস প্রসেস ইজ টোটালি আ ডাইনামিক প্রসেস, মানে অনেক, এক জায়গা থেকে অন্য জায়গা, ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। কোয়েশ্চেন আসতে পারে এখানে, এখানে একটা দারুণ কোয়েশ্চেন আসতে পারে যে why gradation is dynamic। বোঝা গেল তাহলে কেন ডাইনামিক? বিকজ ইট ডাজ নট হ্যাপেন্স ইন ওয়ান প্লেস, বাট ইট ইজ আ প্রসেস উইচ ইনভলভস টু অর মোর দ্যান ওয়ান প্লেসেস। আর এই ডাইনামিক প্রসেসটা আরো আমরা কেন বলছি? বিকজ এর মধ্যে ভ্যারাইটি অফ চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভেরিয়াস চেঞ্জেস, ভেরিয়াস চেঞ্জেস কার মধ্যে? ভেরিয়াস চেঞ্জেস ইন দ্য ম্যাটেরিয়াল বা রক পার্টিকেল। বোঝা গেছে? এই ছিল আমাদের তিনটে প্রসেস। তাহলে আমাদের প্রথম প্রসেসটা কি ছিল? কোয়েশ্চেন আসতে পারে, ডেফিনেশনটা তোরা নিশ্চয়ই লিখে নিয়েছিস, না হলে তোরা আবার রিওয়াইন্ড করে শুনে নিতে পারিস। আর প্রসেসটা হচ্ছে ব্রেকডাউন করে দিয়েছি আমি। ইরোশন মানে এইটা, আর গ্রেডেশন মানে এইটা। ভেরি ইজি। নাও দ্য ফার্স্ট টপিক ফর টুডেস ক্লাস ইজ ওয়েদারিং। যেই ওয়েদারিংটা আমরা বোঝাবো, ঠিক আছে? ওয়েদারিং এর কনসেপ্টটা আমরা এখন বুঝতে চলেছি। ওয়েদারিংটা কি বলতে চাইছে? তাহলে ওয়েদারিং অ্যান্ড টাইপসটা আমরা এখন বুঝবো। ওয়েদারিং অ্যান্ড ইটস টাইপস। তাই যদি ব্রড ক্যাটাগরাইজেশন করি, ওয়েদারিং ব্রডলি ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস, যদি ব্রড ক্যাটাগরাইজেশন করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়েদারিং অ্যান্ড ইটস টাইপস, মানে ওয়েদারিংটা কিসের হচ্ছে? ওয়েদারিংটা কিন্তু রকের হচ্ছে, তাই তো? একটা রকের হচ্ছে, একটা রকের মধ্যে রক কনজিস্ট অফ একটু আগেই বলেছিলাম, কনজিস্ট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিছু কিছু রক ওয়েদার্ড হওয়ার পরে সেম মিনারেলসই থাকে, ভেঙে, মানে কোন একটা বড় রক ভেঙে যাচ্ছে তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম, এটার যে মিনারেল থাকবে এটার মিনারেলটাও সেম থাকবে। সাপোজ এখানে ফেলসপার আছে, আয়রন আছে, এখানেও ভেঙে ফেলসপার আয়রনই হবে। বাট কিছু কিছু রক ভেঙে যাওয়ার পরে, ফ্র্যাগমেন্ট হওয়ার পরে কোনো না কোনো অন্য মিনারেলের সাথে অ্যাড হয়ে একটা নতুন মিনারেল ফর্ম করছে। এটাই মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য মেইন অর মেজর ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ ওয়েদারিং। এবার আমরা এটা ভালো করে পড়বো। তাহলে ব্রডলি ওয়েদারিং ক্যান বি ক্লাসিফাইড ইনটু, নাম্বার ওয়ান, ডিসইন্টিগ্রেশন। কি পেলাম? ডিসইন্টিগ্রেশন, ঠিক আছে? আর সেকেন্ডটা কি, যেটা সেকেন্ড ক্লাসিফিকেশন আছে, সেটা পাচ্ছি হচ্ছে আমরা
ডিকম্পোজিশন। কি পেলাম? ডিকম্পোজিশন। ওকে, তাহলে আমরা জেনে নেব এখন ডিসইন্টিগ্রেশন ডিকম্পোজিশনটা কি। আমরা প্রথমে ডেফিনেশনটা জানবো না, আমরা আগে জিনিসটা দেখবো কি হচ্ছে। সো if we consider this as a big rock, okay, rock is broken into small fragments, same concept, okay. মিনারেল কম্পোজিশন এখানে যেটা ছিল, সেম মিনারেল কম্পোজিশন এখানেও আছে, সেম মিনারেল কম্পোজিশন, ঠিক আছে। সো কেমিক্যাল যেই কম্পোজিশন ছিল তাহলে সেম। কেমিক্যাল মানে কি, মানে যেটা ভেতরে যেটা দিয়ে হয়েছে, মানে হিউম্যান বিং, সাপোজ হিউম্যান বিং, ঠিক আছে, সাপোজ এখানে বলছি, আহ, তাহলে চেঞ্জ আমরা কিসে দেখলাম? ফিজিক্যালে, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ, মানে এটা পুরো একটা রক ছিল, দিস ইজ ব্রোকেন ইনটু ফ্র্যাগমেন্টস, তাহলে কি ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে একটা, ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। কিন্তু মিনারেল কম্পোজিশনটা কিন্তু সেম রয়ে যাচ্ছে, ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। আর এটা কিন্তু এটা ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার, মানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য হচ্ছে, ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। তার মানে কি বলতে যেতে চাইলো, সাপোজ আমাদের একটা হিউম্যান বিং আছে, এই যে হিউম্যান বিং, হাত পা মুখ একসাথে আছে, কিন্তু একে মারধর দিয়ে মুন্ডু আলাদা করে দিয়েছে, হাত আলাদা করে দিয়েছে, পা আলাদা করে দিচ্ছে, এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর তো এই ব্রেনটা তো সেলস দিয়ে হয়েছে, এর ব্রেনের মধ্যে নার্ভাস সিস্টেমটা পুরো সেম, সবই তো সেম আছে, তাহলে কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ডিফারেন্স হয়ে গেছে, বাট কেমিক্যালি যে একটা অর্গানিজম যেটা দিয়ে হয়েছিল সেটা কিন্তু সেম রয়ে গেছে, তাহলে কেমিক্যাল কম্পোজিশন সেম, বাট টেম্পারেচারের ডিফারেন্সের জন্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আমার চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে? সো দিস কাইন্ড অফ ওয়েদারিং ইজ কল্ড ফিজিক্যাল ওয়েদারিং অর মেকানিক্যাল ওয়েদারিং। কি বলা হয়? ফিজিক্যাল ওয়েদারিং বা মেকানিক্যাল ওয়েদারিং, এই এই কাইন্ড অফ ওয়েদারিং কে বলা হয়। ঠিক আছে, সহজ, এটাই মেজর ডিফারেন্স। তাহলে আশা করছি তোরা বুঝে গেছিস, যদি এইটা এটা হয় তাহলে ডিকম্পোজিশন ঠিক তার উল্টোটা হবে, যে এক্সাম্পলটা আমি এখানে বলেছিলাম, তাহলে কি এখানে কেমিক্যালি কম্পাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পারবো এক্ষুনি। ঠিক আছে, সেটা কি? সাপোজ ওই সেম জিনিস, একটা এখানে রক আছে, এই রকটা আমার ফ্র্যাগমেন্টেড পার্টিকেলসে ভেঙে গেল, কিন্তু ফ্র্যাগমেন্টেড পার্টিকেলসকে ভেঙে গেলে কি হবে, এই যে মিনারেলটা ছিল এই মিনারেলটা একটা নিউ মিনারেল হয়ে গেল, ওর সাথে আলাদা, বিকজ কি করে, দ্য ওল্ড মিনারেল গেটস ডিকম্পোজড, তার জন্যই কি হচ্ছে, নিউ মিনারেল আর ফর্মড। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে এখানে, একটা এখানে কিন্তু একটা মেজর কেমিক্যাল প্রপার্টির চেঞ্জ দেখছি বা কেমিক্যাল চেঞ্জ দেখছি, এর জন্য এটাকে আর একটা নামে জানা হচ্ছে কি, কেমিক্যাল ওয়েদারিং। কি জানা হচ্ছে? কেমিক্যাল ওয়েদারিং। বোঝা গেছে? তাহলে কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, যে যদি আমি এখানে যদি এখানে একটা ড্র করি, তাহলে এখানে একটা কোয়েশ্চেন তোরা অলরেডি পেয়ে যাচ্ছিস, যে ডিফারেন্স বিটুইন ডিসইন্টিগ্রেশন প্রসেস অ্যান্ড ডিকম্পোজিশন প্রসেস, এখানে একটা ডিফারেন্সের কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। কি কোয়েশ্চেন? ডিফারেন্স বিটুইন দেম, ডিফারেন্স বিটুইন দেম, এই হচ্ছে এখান থেকে এই কোয়েশ্চেনটা পাচ্ছি। বা এখান থেকে গিভ রিজন আসতে পারে, হাউ নিউ মিনারেলস আর ফর্মড ডিউরিং কেমিক্যাল ওয়েদারিং, ডিউরিং কেমিক্যাল ওয়েদারিং, এটা একটা গিভ রিজনের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স।
ঠিক আছে, তাহলে ব্রডলি আমরা দেখে ফেলেছি যে ওয়েদারিং দুটো রকম টাইপের, একটা ডিসইন্টিগ্রেশন, একটা ডিকম্পোজিশন। নাও নিশ্চয়ই এবার আমাদের ভেতরে ঢুকতে হবে, যেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন ডিকম্পোজিশনটা ভালো করে বুঝতে হবে। তাহলে ডিসইন্টিগ্রেশন যে প্রসেসটার নাম, আর একটা কি বলা হচ্ছে, আচ্ছা তার আগে তোরা ইউ ক্যান নোট ডাউন দ্য definitions of disintegration. It refers to the physical breakup of rock into smaller fragments, no change in chemical composition or nature, or the minerals present in the rocks. This type of weathering is known as physical weathering or mechanical weathering. Very easy. I have already discussed definition with the help of my diagram and logics. Second, decomposition refers to change in the chemical composition of the minerals present in the rocks. New minerals are formed and these get separated from the other mineral. Decomposition of rocks is also known as chemical weathering. Very easy. কোয়েশ্চেন তো উপরে অলরেডি দেওয়া ছিল যে ওয়েদারিং ইজ আ স্ট্যাটিক প্রসেস অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এবার আমরা পড়বো মেকানিক্যাল আর ফিজিক্যাল ওয়েদারিং, মানে কেমিক্যাল, মানে আমাদের ওই ডিসইন্টিগ্রেশনে যেটা কি জিনিস, ডিসইন্টিগ্রেশনকে আমরা আর একটা নামে কি জানি, মেকানিক্যাল আর ফিজিক্যাল ওয়েদারিং। ঠিক আছে, তাহলে ডিসইন্টিগ্রেশনটা কি সেটা আমরা পড়বো। মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং। Mechanical or physical weathering is broadly categorized into four kinds of disintegration, because this term is also related to disintegration, যেটা আমরা ওপরেই পড়লাম, তোরা ভিডিওটা পজ করে পেছনে গিয়ে দেখতে পারিস। তাহলে এটা তিন রকম আমরা পড়বো। ফার্স্ট এরটা পড়বো, ফার্স্ট ডিলস উইথ ব্লক ডিসইন্টিগ্রেশন, সেকেন্ড এরটা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, থার্ড ইজ exfoliation, and fourth one, sorry, is frost action. ওকে, এই হচ্ছে আমাদের আজকের টপিকস। তাহলে যদি সিরিয়াল ওয়াইজ যাওয়া যায়, হোয়াট ইজ ব্লক, হোয়াট ইজ ব্লক ডিসইন্টিগ্রেশন। ঠিক আছে, নোট ডাউন দ্য definition. Definition says repeated contraction and expansion of rocks due to freezing of water in the night and melting during daytime results in the rock getting broken up along the joints or fissures into rectangular blocks. This type of weathering is called block disintegration. অনেক জার্গন টাইপের ওয়ার্ডস দেখতে পারলাম আমরা, জার্গন মানে কমপ্লেক্স ওয়ার্ডস দেখতে পারলাম। সো ওই কমপ্লেক্স ওয়ার্ডস গুলোকে আমরা ডায়াগ্রামেটিক ওয়েতে কি করে বুঝবো। সাপোজ আমার কাছে এখানে একটা রক আছে, ঠিক আছে, একটা রক আছে, একটা রকটা অ্যাট নাইট, এটা নাইটের সিচুয়েশন, ঠিক আছে, ভালো করে দেখবি সবাই। নাইটে রকটা কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট মানে ফোর্সটা ভেতরের দিকে, রকটাকে ভেতরের দিকে আনছে, কন্ট্রাকশন বলা হয় এটাকে। ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে দেখতে পাচ্ছিস তোরা, এটাকে কন্ট্রাকশন বলা হয়, কন্ট্রাক্ট করছে। আর নাইটে রকের ভেতরে, সাপোজ এই হচ্ছে যদি আমার রক হয়, যদি আমার এটা একটা রক হয়, ঠিক আছে, রকের ভেতরে তো অনেক ক্র্যাকস থাকে, ক্র্যাকস গুলোর মধ্যে কি থাকে, জল থাকে, ক্র্যাকস গুলোর মধ্যে জল থাকে। এই জলটাই কিন্তু একটা টাইমের পরে দ্য ওয়াটার ফ্রিজেস, দ্য ওয়াটার ফ্রিজেস, বুঝবি, ঠিক আছে, এটা হলো। এবার সিমিলার জিনিস যদি আমি সকালবেলা, এটা সকালবেলা, ঠিক আছে, সকালবেলা এরকম একটা রক আছে, সেম রক, ঠিক আছে, কিন্তু এই টাইমে কি হচ্ছে, সকালবেলা ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে দেখ, বাইরের দিকে, এটাকে কি বলা হয়, এক্সপ্যানশন বলা হয়। তো এটা কি হচ্ছে ডিউরিং ডে,
এই টাইমে কি হচ্ছে, ওয়াটারটা কি হচ্ছে, গলে যাচ্ছে। এই যে ফ্রিজ হয়ে গেছিল রাত্রিবেলা, এটা কি হচ্ছে, ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটার মেল্টস। আবার রাত্রির বেলা হবে, আবার এরকম হবে, আবার তারপরে আবার এরকম হবে। তাহলে এটা কি একটা, দিস ইজ আ রিপিটেড সাইকেল। তাহলে রিপিটেড সাইকেল অফ হোয়াট, রিপিটেড সাইকেল অফ কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন। এইটার জন্য কি হচ্ছে তোরা নিজেরা ভাব, এই জল জমছে জলই, তাহলে এটা কি ফাটল ধরছে তো একটা রকের মধ্যে, ফাটলটাকেই তো কি বলা হচ্ছে, ফিশার্স বলা হচ্ছে, ফিশার্স। যেই রকটার মধ্যে একটা রক আছে, এই রকের মধ্যে যে ফাটলটা ধরছে, যে ফাটলগুলো যে ধরছে, এগুলোকেই তো কি বলা হয়, ফিশার্স বলা হয়, ফিশার্স বা ক্র্যাকস বলা হয় আমরা জানি। তো এই যে রিপিটেড প্রসেসটা দিয়েই কিন্তু একটা টাইমের পরে দ্য রক ব্রেকস আপ, ব্রেকস আপ হয়ে কি হয়ে যায়, একটা ব্লক টাইপের জিনিস ফর্ম হয়, ব্লক, রকটা ব্লক হয়ে হয়ে ভেঙে যায়। এরকম যদি আছে আমার, যদি এরকম যদি ধরা হয়, ঠিক আছে, যদি এরকম একটা জিনিস হয়, তাহলে এটা এরকম হবে, ভেঙে গেছে কিন্তু রকটা দেখ, রকটা দেখ ভেঙে যাচ্ছে, রকটা কিন্তু আমরা ভাঙা রক পেলাম, এই যে রকটা ভাঙা, এগুলো সব ভাঙা, এটা ভেঙেই, এইটা ভেঙেই এই দুটো এরকম ফর্ম হয়েছে, কারণ রিপিটেড অ্যাকশন অফ কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন অ্যাট নাইট অ্যান্ড ডে ডিউ টু ওয়াটার ফ্রিজেস অ্যান্ড ওয়াটার মেল্টস। ঠিক আছে, এটাকেই কিন্তু কি বলছি, ব্লক ইন্টিগ্রেশন ডিসইন্টিগ্রেশন বলা হচ্ছে। আর একটা টার্ম আমরা পেয়েছিলাম ডেফিনেশনে, রক্স ব্রেকিং along the joints, along the joints into rectangular blocks, rectangular blocks, যে ডায়াগ্রামটা আমি সাইডে করে দেখিয়েছি। খুব সহজ, ঠিক আছে, খুবই একটা সহজ জিনিস, কোনো এর মধ্যে রকেট সায়েন্স নেই। ঠিক আছে, তাহলে নেক্সট যে টপিকটা আছে, নেক্সট টাইপেরটা কি আছে, গ্র্যানুলার। কি আছে, গ্র্যানুলার, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। সিমিলার প্রসেস বাট একটু আলাদা, একটু। এটা বোঝার আগে আমাদের এটা জানতে হবে যে টেম্পারেচারের কনসেপ্টটা কি। টেম্পারেচার, টেম্পারেচার তো ভ্যারি করে, টেম্পারেচার কখন ভ্যারি করে, ঠিক আছে, টেম্পারেচার কিন্তু ভ্যারি করে, টেম্পারেচার সামারে ভ্যারি করে, টেম্পারেচার বা ডে অ্যান্ড নাইটও ভ্যারি করে। তাহলে নট অনলি ইন সামার বাট ডে অ্যান্ড নাইটও। দেখি টেম্পারেচার যে কনসেপ্টটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েদারিং। আর একটা জিনিস আমরা কি বললাম, টেম্পারেচার ভ্যারিজ ডিউরিং not only summer and winter but also day and night. ডেজার্টে, ডেজার্টে তো হয়, ফর এক্সাম্পল ডেজার্ট হয় না, ডেজার্টে হয়তো রাত্রিবেলা এক ইয়ে হয় আর সকালবেলা আর এক টেম্পারেচার হয় ডেজার্টে, এগুলো তোরা জানিস ভালো করে। কি হচ্ছে এখানে দেখ, সাপোজ এখানে আমি বলেছি রকের মধ্যে অনেক মিনারেলস থাকে, সেই কনসেপ্টটা মাথায় রাখতেই হবে। একটা রক ইজ মিনারেল, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস, একটা রক আছে। এবারে রকটার মধ্যে ভাব ডার্ক কালারের মিনারেলস আছে, ডার্ক, ভালো করে বুঝবি। তাহলে রক, দিস রক কনসিস্ট অফ ডার্ক কালার্ড মিনারেলস। ডার্ক কালার কি করে, হিট, ডার্ক কালার হিট পেলে কি করে, অ্যাবজর্ব করে। তাহলে কি হয়, ফিজিক্স, ডার্ক কালার অ্যাবজর্বস মোর হিট। আর বেশি হিট, যে বেশি হিট অ্যাবজর্ব করবে সে কি করবে, এক্সপ্যান্ড করবে, যেটা আমরা আগের প্রসেসেই দেখতে পারলাম, এক্সপ্যান্ড করে, তাই এটা এক্সপ্যান্ড করবে। সিমিলারলি যদি এখানে একটা আর একটা রক আছে, এই রকটার মধ্যে কি আছে, এই রকটার মধ্যে যে মিনারেলটা আছে, এই মিনারেলটা কি, লাইট কালার মিনারেলস, লাইট কালার মিনারেলস। ঠিক আছে, লাইট কালার মিনারেলসটা কি করবে,
এই যে হিটটা করবে লেস অ্যাবজর্ব করবে, লেস অ্যাবজর্ব করবে হিটটা, লেস অ্যাবজর্বস হিট। তার জন্য কি করবে, এটা কি হবে, কন্ট্রাক্ট করবে। ওই এক এক্সপ্যানশন আর কন্ট্রাকশনের ব্যাপারটা আমরা আবার দেখলাম, ঠিক আছে। আর এই যে প্রসেসটা, এই যে এই যে পুরো যে দুটো রকের যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটা কি, অল্টারনেটিভ, এরকম একটা অল্টারনেটিভ প্রসেস। তাহলে অল্টারনেটিভ প্রসেস কখন হয়, তাহলে অল্টারনেটিভ প্রসেস ডিউরিং ডে অ্যান্ড নাইট। তার জন্য কি হচ্ছে, তার জন্য কি হচ্ছে, লিডস টু, লিডস টু breakup of rocks into different minerals, into different minerals। বোঝা গেছে, এই যে অল্টারনেট যে প্রসেসটা হচ্ছে ডিউরিং ডে অ্যান্ড নাইট, ইট লিডস টু ব্রেকআপ অফ রক্স ইনটু ডিফারেন্ট মিনারেলস। এই পুরো প্রসেসটাকেই কিন্তু বলা হচ্ছে কি, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। যদি তোদের ছবি দেখাতে হয় তাহলে খুব ইজিলি তোরা একটা ছবি দেখাতে পারিস, যে এখানে একটা তোরা রক নিয়েছিস, ঠিক আছে, এই রকটা ভাব এখানে ভেঙে গেছে, এটা ভাঙা, ভেঙে এই ছোট ছোট পার্টিকেলস গুলো সরিয়ে আছে, ঠিক আছে। ওই ছবিটা একটুখানি ভালো করে আঁকতে হবে আমাকে, আমি আঁকছি। এটা ভেঙে এটা ফর্ম হচ্ছে, তাহলে কি, রকটা ব্রেক করে ফ্র্যাগমেন্টস ফর্ম হয়েছে। এটাকে বলা হচ্ছে কি, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। ভেরি ইজি। আচ্ছা, চলো তাহলে নেক্সটটাতে যাওয়া যাক। নেক্সটে আমরা কি ছিল, 3 নম্বরটা আমাদের কি ছিল, 3 নম্বরটা আমাদের ছিল এক্সফোলিয়েশন। কি ছিল, এক্সফোলিয়েশন। এটাও খুব ইজি। দিস জেনারেলি স্পিক্স অ্যাবাউট অ্যারিড বা ড্রাই রিজনের কথা বলা হচ্ছে। কোথাকার রিজনের কথা বলা হচ্ছে, অ্যারিড বা ড্রাই রিজনের কথা বলা হচ্ছে। অ্যারিড বা ড্রাই রিজনে কি হচ্ছে, দ্য রক কনসিস্ট অফ সেম মিনারেলস বা সেম টাইপ অফ মিনারেলস বলা যেতে পারে, সেম টাইপ অফ মিনারেলস। তাহলে কি সেম টাইপ হলে আমরা কেমিস্ট্রিতে ভাষায় একটা জানি যে ডিফারেন্ট থিংস বা সেম টাইপের মিক্সচারকে কি বলা হয়, হোমোজিনিয়াস মিক্সচার। আর ডিফারেন্ট টাইপস অফ মিক্সচারকে কি বলা হচ্ছে, মানে ডিফারেন্ট পার্টি বা ডিফারেন্ট কম্পোজিশনের যে মিক্সচার আছে সেটাকে কি বলা হচ্ছে, হেট্রোজিনিয়াস। তাহলে এটাকে সেম বলে তো আমরা কি বলবো, আমরা এটাকে হোমোজিনাস মিনারেলস, হোমোজিনাস মিনারেলস মাথায় রাখবে। তাহলে অ্যারিড টাইপ বা ড্রাই টাইপের যে রকসগুলো, ড্রাই রিজনে যে রকসগুলো পাওয়া যায়, দোজ আর হোমোজিনাস মিনারেলস, দোজ রকস কনসিস্ট অফ হোমোজিনাস মিনারেলস। কি হচ্ছে, খুবই একটা সহজ কনসেপ্ট এখানে বুঝতে পারবো আমরা। এই যে আমাদের সারফেসটা আছে, আর্থের যে সারফেসটা আছে, এই সারফেসের ওপরে ভাবা একটা আমার রক আছে, এই সারফেসের ওপর আমার একটা রক আছে। তো রকের সাথে এই সারফেসের একটা কানেকশন আছে, তো এই যে লাগছে তো এই জায়গাটা, ঠিক আছে। তো কি হচ্ছে, রকের গায়ের যে থিন যে লেয়ারটা আছে, রকের যে গায়েটা রক আছে, এই রক থিন লেয়ার, দ্য থিন আউটার লেয়ার দ্য রক, ঠিক আছে। তাহলে এই যে রকের যে থিন আউটার লেয়ারটা আছে, এটা সারফেসের সাথে কিন্তু কানেকশনে আছে। করে কানেকশন আমরা দেখবো এখন, এক মিনিট। সারফেসটা হিট আছে, সারফেসে হিট আছে, গরম আছে। আর রকের যে সারফেসটা হিট, রকের যেই থিন লেয়ার আউটসাইড লেয়ারটা সেটা সারফেসের সাথে একসাথে আছে। তো কি হচ্ছে, রকস থিন সারফেস লেয়ার absorb heat during day। আর হিট অ্যাবজর্ব করলে আমরা জানি কি হচ্ছে, এক্সপ্যান্ড হয়। সেম প্রসেস, তোরা তিনটে প্রসেস দেখবি সেম ফেনোমেনা হচ্ছে। আর সিমিলার জিনিসটা কি হচ্ছে, রাতে কি হচ্ছে, অ্যান্ড অ্যাট নাইট কন্ট্রাক্টস।
তাহলে সেম সিমিলার প্রসেস, শুধু রিজনটা আলাদা আর টাইপটা আলাদা। বোঝা গেছে? তাহলে এই করতে 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 এটাও একটা অল্টারনেট প্রসেস হতেই থাকবে। এটা করতে 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 কিছুদিন বাদ, আফটার ফিউ ডেজ আমরা কি দেখতে পারবো, আফটার ফিউ ডেজ আমরা কি দেখতে পারবো, যেই রকসটা আছে সেই রকের গায়ে থেকে না, মানে রকটা, ওই যে আমরা যখন কিউকাম্বার ছাড়াই, বা যখন উই পিল অফ দ্য ব্যানানা, পিল অফ মানে কি হচ্ছে, যে রকের একটা লেয়ার আছে, রকের যে গা আছে, ও গায়ের থেকে কিছু রক ফ্র্যাগমেন্টস পিল অফ হয়ে গেছে, মানে চামড়া বা খোসা চলে গেছে, মানে খোসাটা ছাড়িয়ে গেছে, যেটাকে পিল অফ। কিছু রক এরকম ভেঙে যায়, ভেঙে নিচে পড়ে থাকে, কারণ এই প্রসেসটার জন্য। এই যে সারফেসটা, এই সারফেসটায় রকটা তো একই জায়গায়, একই মানে এই যে এই রকটা তো একই সিচুয়েশন থাকবে, হয় এই জায়গাটা কন্ট্যাক্ট, এটা এই জায়গাটাই মেন ডিস্টারবেন্স জায়গাটা, এই জায়গাটাই হচ্ছিল, তা এই জায়গাটাই পিল অফ হয়ে যায়, পিল অফ হতে হতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাই ওয়েদারিং হচ্ছে। তাই এটা একটা টাইপ অফ ওয়েদারিং। কোন টাইপ অফ ওয়েদারিং? ডিসইন্টিগ্রেশনে কোন টাইপ? এক্সফোলিয়েটেড ওয়েদারিং। তা বোঝা গেছে এই যে রকস গুলো হচ্ছে, তাহলে কি হচ্ছে, রক পিলস অফ ইনটু লেয়ার্স, রক পিলস অফ ইনটু লেয়ার্স। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসতে পারে, যেটা একটুখানি একটু আউট অফ কনটেক্সট, বাট আসতে পারে। হোয়াট আর এক্সফোলিয়েটেড ডোমস? হোয়াট আর এক্সফোলিয়েটেড ডোমস? এক্সফোলিয়েটেড ডোমস কি বলবো? আচ্ছা, বড় রক বা বিগ রক যেগুলো হয়, তাদেরকে আমাদের একটা নামে জানি, সেগুলো বলা হয় কি, বোল্ডার্স। তাহলে এই যে লার্জ বোল্ডার্স, ঠিক আছে, বোল্ডার্স, দিজ আর ফর্মড ডিউ টু এক্সফোলিয়েশন, তার জন্য এদের কি বলা হচ্ছে, এক্সফোলিয়েটেড ডোমস। এক্সাম্পল কি দিবি? গ্রেট অস্ট্রেলিয়ান, গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট। বোঝা গেছে? জাস্ট এইটুকুনি মাথায় রাখবি, মোর দেন এনাফ। এই কোয়েশ্চেনটা কিন্তু মাথায় রাখতে হবে, এই কোয়েশ্চেনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ডিসইন্টিগ্রেশনের যে লাস্ট টপিকটা আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে নাম্বার 4 টপিক। সেই টপিকটার নাম হচ্ছে ফ্রস্ট অ্যাকশন। It is the fourth type of disintegration or physical weathering of this chapter, frost action. ফ্রস্ট অ্যাকশনটা দেখতে গেলে তোদের একটা ম্যাপ দেখাতে হবে। ম্যাপটার মধ্যে কি দেখতে হবে, যে মিডিল ল্যাটিটিউড, মিডিল ল্যাটিটিউড যেটা আছে আমাদের আর্থের, যেই আর্থ আছে, আর্থের যেই মিডিল ল্যাটিটিউড আছে, সেই জায়গাটায় না ম্যাক্সিমাম টেম্পারেচার কি থাকে, বিলো না অ্যাভাব? maximum temperature is above freezing point during daytime and below freezing point during night। তাহলে টেম্পারেচার কি থাকছে, above freezing point during day আর below freezing point during night। তাহলে মিডিল ল্যাটিটিউডটা কোন জায়গাটা? মিডিল ল্যাটিটিউডটা হচ্ছে এই যে এই জায়গাগুলোকে বলা হচ্ছে মিডিল ল্যাটিটিউড। দেখ, আমাদের যদি ইকুয়েটর এখান থেকে পাস হয়, ঠিক আছে, তাহলে মিডিল ল্যাটিটিউড আমরা কোনগুলোকে বলতে পারি? নিশ্চয়ই এই জায়গাগুলো, এই জায়গাগুলো মিডিল ল্যাটিটিউড, বা এই জায়গাগুলো মিডিল ল্যাটিটিউড, বা এই জায়গাগুলো মিডিল ল্যাটিটিউড, বা এই জায়গাগুলো মিডিল ল্যাটিটিউড, মোটামুটি। মানে একদম এক্সট্রিম ল্যাটিটিউড না, মানে এইগুলো তো এক্সট্রিম, এই ল্যাটিটিউডগুলো হচ্ছে এক্সট্রিম ল্যাটিটিউড, এগুলো পোলার ল্যাটিটিউড, এইগুলো, এইগুলো না। বাট এই যেগুলো, এই জায়গাগুলো হচ্ছে মিডিল ল্যাটিটিউড। তো এই জায়গাগুলোতে আমরা কি দেখলাম এক্ষুনি, যে এখানে কি হচ্ছে, টেম্পারেচার যেটা আছে, এই জায়গাগুলো যেটা, এই যে মিডিল ল্যাটিটিউড, টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্টের ওপরে থাকবে ডেতে আর নাইটে, ঠিক আছে? এইটা কি করে ফ্রস্ট অ্যাকশনের কাজে দিচ্ছে আমরা পড়বো। কি হচ্ছে,
We know that in a rock there are some cracks or fissures. এই ফিচার্স গুলোর মধ্যে কি জমে থাকে? জল জমে থাকে। আর জলটা আমরা একটু আগে পড়লাম কি, ফ্রিজিং পয়েন্টে চলে যেতে পারে রাত্রিবেলা, আর কি মেল্ট হতে পারে সকালবেলা। ঠিক আছে, এই যে অল্টারনেট জিনিসটা হচ্ছে, তার মানে দ্য ওয়াটার হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য জয়েন্টস অ্যান্ড ফিচার্স ইন দ্য রক গেটস ফ্রোজ ডিউরিং নাইট। ফ্রোজ হয়ে যাচ্ছে। এবার ফ্রোজ হয়ে গেলে কি হচ্ছে, যখন এই ওয়াটারটা, ওই ওয়াটারগুলো যখন ফ্রোজ হয়ে যাচ্ছে, ফ্রোজ হয়ে গেলে কি হবে? কি হবে ফ্রোজ হয়ে গেলে? ফ্রোজ হয়ে গেলে এক্সপ্যান্ড করবে। ফ্রোজ হয়ে গেলে এক্সপ্যান্ড করবে, ভলিউমটা ইনক্রিজ করবে। ভলিউমটা কি করবে? ইনক্রিজ করবে। আর ভলিউমটা ইনক্রিজ করলে কি হবে? ফ্রস্ট অ্যাকশনটা ওই রকগুলোকে পুরো শ্যাটার্ড করে অ্যাঙ্গুলার পিসে ভেঙে দেবে। তাহলে ভলিউম বেড়ে যখন যাবে, যখন এই ক্র্যাকগুলোর ভলিউমটা যখন এই যে ফ্রোজ হয়ে যাবে, এবার যখন একটা জল এরকম পাতলা হয়ে থাকে কিন্তু এটা সলিড ফিগার হয়ে যায় কখন? যখন আইস ফর্ম হয়। দেখ ভলিউম বেড়ে গেল তো, ভলিউম বেড়ে গেল কারণ মাস বেড়ে যাচ্ছে। এর জন্য এই ভলিউমটা যখন বেড়ে যাচ্ছে, এই ভলিউমটা যখন বেড়ে যাবে, এই ভলিউমটা যখন বেড়ে যাবে তখন এই ফ্রস্ট অ্যাকশন, এটাকে বলছে ফ্রস্ট অ্যাকশন। এইখানে এটা এই রকগুলো পুরো শ্যাটার্ড, মানে ফোর্সটা পুরো আউটসাইডে অ্যাক্ট করে একদম পুরো অ্যাঙ্গুলার পিসে ভেঙে দেয়। অ্যাঙ্গুলার পিস মানে কিরকম ভাবে, এটা যদি একটা রক আছে, বা এটা যদি একটা রক আমি ভাবি, ঠিক আছে, এর দেখ এইগুলো ভেঙে গেছে, এইগুলো অ্যাঙ্গুলার পিসে ভাঙছে, ভেঙে কিরকম হয়ে ছোট ছোট এরকম টুকরো হয়ে যাবে, ছোট ছোট এরকম টুকরো ফর্ম হয়ে যাবে, অ্যাঙ্গুলার পিসে ভেঙে গেছে। কি বলা যায়? অ্যাঙ্গুলার শেপ এজেস রক ফ্র্যাগমেন্টস। এই রক ফ্র্যাগমেন্টস গুলো অ্যাঙ্গুলার পিসে ভেঙে গেছে। অ্যাঙ্গুলার শার্প এজেস, সরি, অ্যাঙ্গুলার শার্প এজেস, অ্যাঙ্গুলার শার্প এজেস রক ফ্র্যাগমেন্টস। সো দিস ইজ নোন অ্যাজ ফ্রস্ট অ্যাকশন। ঠিক আছে, আর এই ফ্রস্ট অ্যাকশনের জন্য দিজ স্মল স্মল অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টস আর ফর্ম। এই স্মল স্মল অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টস যখন হিউজ পাইলস অফ রক ফ্র্যাগমেন্টস হয়ে যায়, যখন এই স্মল অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টস গুলো, সাপোজ কোনো একটা রক আছে, সাপোজ কোনো একটা রক আছে, সেটা অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টস গুলো ভেঙে হিউজ ফর্ম হয়ে গেছে, এরকম হিউজ অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টস ফর্ম হয়ে গেছে। এগুলো কি? হিউজ অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্টস। তখন সেটার আমরা নাম দিয়েছি, নতুন একটা নাম, সেটার নাম হচ্ছে স্ক্রি। কি নাম? স্ক্রি। এটাকেই কি বলা হয়? স্ক্রি। SCR, ভেরি ইজি। তাহলে স্ক্রিজ আর নাথিং বাট due to frost action the rocks are shattered and produces huge piles of rock fragments which are known as screes. screes কোথায় পাওয়া যায়? foothills of mountain এ। কোথায় পাওয়া যায়? foothills of mountains। মাথায় রাখতে হবে এটা। বোঝা গেছে? খুব সহজ জিনিস। আচ্ছা, তাহলে চলে আসি আমরা পেছনে একটুখানি দেখে নিই। আমরা 4 রকম ওয়েদারিং এর প্রসেস পড়ে ফেললাম। একটা ছিল ব্লক ডিসইন্টিগ্রেশন, একটা ছিল গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, একটা ছিল এক্সফোলিয়েশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ ফ্রস্ট অ্যাকশন। তাহলে ফিজিক্যাল ওয়েদারিং এর চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল, মানে কনসেপ্টটা শেষ হয়ে গেল। আর একটা কনসেপ্ট বাকি আছে যেটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, রাইট? কেমিক্যাল ওয়েদারিংয়েও এরকম 4টে পার্ট আছে। এটাও খুব সহজ, খুবই ইজি, এটাও পড়তে দারুণ লাগবে। ঠিক আছে, এটাও পড়তে দারুণ লাগবে, আগে থেকে বলে দিচ্ছি, এটাও খুব সুন্দর একটা টপিক। কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিং আমরা আগেই জানি, কেমিক্যাল ওয়েদারিং results in changing the composition of minerals and new minerals are formed because the old minerals get decomposed and new minerals are formed। ঠিক আছে, আর কেমিক্যাল ওয়েদারিং কোথায় টেক প্লেস করে? কেমিক্যাল ওয়েদারিং টেক্স প্লেস, দেখ,
in the presence of water in the joints of the fissures, তাহলে when water presence in the rocks joints or fissures, তাহলে যখন when water present in rock joints or fissures, fissures মানে কি বলেছিলাম, রক্স এর মধ্যে ক্র্যাকস। এটা বেসিক্যালি কোথায় দেখা যায়? ইন ট্রপিক্যাল রিজনস, ট্রপিক্যাল রিজনস, কারণ ট্রপিক্যাল রিজনটা ইকুয়েটরের কাছে থাকে, আর ইকুয়েটরের কাছে মানে এখানে টেম্পারেচারটা হাই থাকে ডিউ টু হাই টেম্পারেচার। ঠিক আছে, তা টাইপস যদি দেখা যায় আমাদের কেমিক্যাল ওয়েদারিং এর চারটে টাইপ আছে, which will be the last thing of today's lecture. টাইপস, কেমিক্যাল ওয়েদারিং এর টাইপস এটা। তো ফার্স্ট যে টাইপটা সেটা আছে হচ্ছে অক্সিডেশন, সেকেন্ড টাইপটা হচ্ছে কার্বনেশন, থার্ড টাইপটা হচ্ছে হাইড্রেশন, আর ফোর্থ টাইপটা হচ্ছে সলিউশন। বোঝা গেছে? এই চারটে টপিক আজকে আমরা পড়বো, এটা আজকে লাস্ট ডিসকাশন। তাহলে ফার্স্ট ওয়ান ইজ অক্সিডেশন। ডেফিনেশনটা যদি বলা যায়, ডেফিনেশনটা আগে থেকে আমি বলছি না, you just listen to the lecture and understand the concept. Suppose this is a rock. The rock consists of certain mineral, আর অক্সিজেনটা কোথায় পাওয়া যায়? আমাদের এয়ারে আছে। ঠিক আছে, this mineral absorbs this oxygen। ঠিক আছে, মিনারেলটা অ্যাবজর্ব করলো অক্সিজেনটা। এইটাই কিন্তু বেসিক্যালি অক্সিডেশনের প্রসেস। সাপোজ একটা রক আছে, যেই রকটার মধ্যে এই যে বললো না মিনারেল আছে, এই মিনারেলটা সাপোজ ভাব ওইখানে আয়রন আছে, তাহলে প্রসেসটা সেমই হচ্ছে। মিনারেলটা কি আমি আয়রনের সাথে চেঞ্জ করে দিলাম। অক্সিজেন আছে এয়ারে, আয়রনটা কি অক্সিজেনটা ক্যাচ করছে বা অ্যাবজর্ব করছে। এবার কি হবে? খুবই একটা ইজি জিনিস হবে। কি হবে? রাস্টিং অফ আয়রন হ্যাপেন্স। রাস্টিং হবে, তোরা জানিস রাস্টিং হবে, রাস্টিং হবে। আর কি হবে? এই যে রকটা ছিল, যেহেতু এর মধ্যে আয়রন প্রেজেন্ট আছে, তার জন্য রকটা সেমই থাকবে, বাট কালারটা কি হয়ে যাবে? ইয়েলোইশ কালার হয়ে যাবে। তাহলে রকের যেই কালারটা সেটা কি হয়ে যাবে? চেঞ্জেস কালার টু ইয়েলো বা ব্রাউন কালার হয়ে যাবে, বিকজ iron was present as a mineral in that rock and the iron absorbs oxygen. This process is known as oxidation. আর তারপরে and breaks, এটা করার পরে এটা ব্রেক হয়ে যাবে, কারণ রাস্টিং হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তবে রকটা কি ব্রেক হয়ে যাবে। বোঝা গেছে? ব্রেক হয়ে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, লাস্টে এটা কি পাউডারিং হয়ে যাবে, একদম পাউডারি মাস হয়ে যাবে, পাউডারি মাস হয়ে যাবে। তাহলে এই ছিল অক্সিডেশন। ভেরি ইজি, ভেরি ইজি টপিক। The second topic deals with কার্বনেশন। এটাও কনসেপ্টটা আগে বোঝাবো, তারপরে যে কোনো একটা এক্সাম্পল, যেরকম কনসেপ্টটা বোঝালাম এখানে, যে একটা কনসেপ্টটা বোঝালাম, তারপরে আয়রনের সাথে এটা চেঞ্জ করে দিলাম, তখন তোরা বুঝতে পেরে গেলি। সিমিলারলি কার্বনেশন, এই এক্সাম্পলটা দিয়ে কিছু বোঝাতে হবে, আয়রনের এক্সাম্পলটা দিয়ে বোঝাতে হবে। নাও কার্বনেশন, carbonation is what? Suppose there is a rock, a certain mineral is there, carbon dioxide is in the air by atmosphere, this mineral absorbs it। ঠিক আছে, এইটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি কার্বনেশন প্রসেসটা। নাও মিনারেলটা কি হবে এখানে? সাপোজ একটা রক আছে, দ্য মিনারেল হিয়ার ইজ লাইমস্টোন। ভাব লাইমস্টোন আছে, লাইমস্টোন আছে, লাইমস্টোন আছে, মিনারেলটা আছে লাইমস্টোন। CO2 আছে, কিন্তু CO2 নর্মাল পাচ্ছি না, CO2 ভাব পাচ্ছি আমরা রেইনফল থেকে বা রেইন ওয়াটার থেকে, বা রেইনফল হচ্ছে, রেইনফলের মধ্যে CO2 ডিজলভ থাকে।
তা এই লাইমস্টোন মিনারেলটা এই কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটারটা অ্যাবজর্ব করছে, it absorbs it. Now what we know, limestone consists of what? Calcium carbonate. Now it reacts or it absorbs, this calcium carbonate absorbs what from the rainfall? It absorbs carbon dioxide, so it changes to calcium bicarbonate. তাহলে কি হচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেট হয়ে যাচ্ছে, তাহলে CaCO3 টা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব করছে রেন ওয়াটার, যার মধ্যে আমার রেন ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড আছে, মানে এখানে H2O আছে এটার মধ্যে, আর এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, তাই সব মিলিয়ে কি হয়ে যাচ্ছে, it becomes calcium bicarbonate, CaHCO3 twice. আর এটা কি, easily soluble in water, easily soluble. এই this process is known as carbonation. এইবার তোদেরকে একটা জিনিস দেখাবো কি করে লাইমস্টোন ব্রেক হচ্ছে, আর দুটো কনসেপ্ট আছে এখানে আমরা পাবো, এখান থেকে একটা কোশ্চেন তো পাবো অবভিয়াসলি, বাট এখানে শর্ট কোশ্চেন পেতে পারি। হোয়াট আর গ্রাইকস অ্যান্ড ক্লাইন্স, হোয়াট আর গ্রাইকস অ্যান্ড ক্লাইন্স, এই দুটো লাইমস্টোনের সাথে, এই দুটোর কানেকশন আছে, কার সাথে আছে, লাইমস্টোনের সাথে এই কানেকশন আছে। দেখ, দিজ আর লাইমস্টোন পেভমেন্টস, এই যে লাইমস্টোন পেভমেন্ট, এর জয়েন্টস আছে এর মধ্যে, এটা একটা বেডিং প্লেন আছে, মানে এরকম লাইমস্টোন থাকে এরকম দেয়াল, এখানে গ্রাউন্ড আছে। এবার যখন বৃষ্টি পড়ছে, যখন জল হচ্ছে, এটা আমি কি বলেছিলাম যে রেইনফল হ্যাপেন্স, রেইনফল হ্যাপেন্স কি, এর মধ্যে CO2 আছে, এই CO2টা তো ক্ষয়ে যাচ্ছে, তো CaCO3টা চেঞ্জ হয়ে কি হচ্ছে, CaHCO3 টুয়াইস হয়ে যাচ্ছে। আর এই যেই, তাহলে গ্রাইক্সটা কি, ডেফিনেশন ধরে লিখে রাখতে পারিস যে কেমিক্যাল ওয়েদারিং ইজ মোস্ট অ্যাক্টিভ ইন লাইমস্টোন, the surface of which becomes weathered into deep narrow grooves. Deep narrow grooves, see, deep narrow grooves, these are known as grikes. And the round or flat topped ridges, round বা flat topped ridges, round or flat topped ridges known as clines, ঠিক আছে, which keep on enlarging, enlarge হতেই থাকবে, মানে এটা এই এই ভাঙু যেটা ভেঙে যাচ্ছে আস্তে দেখছি ক্ষয়ে যাচ্ছে, এটা হতেই থাকবে যত রেনফল আসবে। as rainfall enters the joints, these grooves becomes deep and deep and deep, বোঝা গেছে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে অরিজিনাল ছবি, ওটা একটা ইমেজ ছিল, এটা হচ্ছে তার একটা অরিজিনাল ছবি। দেখ লাইমস্টোন কি করে ভেঙে ভেঙে যায়, গ্রুভস, এই যে গ্রুভস, এই যে রক্স, এই যে এইগুলো হচ্ছে বলা যেতে পারে তোর গ্রাইকস আর ক্লাইন্স, ঠিক আছে, খুব সহজ জিনিস, কোনো না বোঝার মতো কিছুই নেই, একদমই সহজ জিনিস। তা এই পুরো প্রসেসটাকে বলা হতো কি, এই যে কার্বনেশন, বোঝা যাচ্ছে। আচ্ছা, থার্ড যেটা ছিল আমাদের, যেটা আমরা থার্ড পড়বো, সেটার নাম হচ্ছে হাইড্রেশন। এটাও প্রচন্ড একটা ইজি কনসেপ্ট। আই থিঙ্ক কার্বনেশন ইজ a bit tricky, but between all these fours, hydration, solution and oxidation are very easy, very very easy. কি হচ্ছে দেখ, যে কোনো একটা রক আছে, আবার সেই রক আছে, of the minerals present in the rock is in একটা ফর্ম থাকে তো, সলিড ফর্ম, এই ফর্ম ক্রিস্টাল ফর্মে আছে, ক্রিস্টালাইন মানে ওই সলিডই বলতে পারিস, ক্রিস্টালাইন ফর্মে আছে মিনারেলটা, ঠিক আছে। নাও ইট অ্যাবজর্বস ওয়াটার, ওয়াটার অ্যাবজর্ব করছে, ওয়াটারটা এই ক্রিস্টালাইন মিনারেলটা অ্যাবজর্ব করছে, এই যখনই অ্যাবজর্ব করছে না, এটা পাউডারি ফর্ম হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব করলে এটা কি হচ্ছে, পাউডারি ফর্ম হয়ে যাচ্ছে, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ফর এক্সাম্পল এখানে একটা যদি আমি একটা রক আঁকি, আর এই মিনারেলটা যদি আমি ফেলসপারের সাথে, ফেলসপার ভাব, এখানে ফেলসপার আছে, এটাই এই ফেলসপারটাই কিন্তু ক্রিস্টালাইন, এই ফেলসপারটা হচ্ছে ক্রিস্টাল ফর্মে আছে, এই ফেলসপারই যখন ওয়াটারটা অ্যাটমসফিয়ারের থেকে অ্যাবজর্ব করছে,
এই ফেলসপারই যখন ওয়াটারটা অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করছে, তখনই কি হয়ে যাচ্ছে বলতো? ফেলসপার বিকামস মাস অফ ক্লে, শক্ত আঠালো হয়ে যাচ্ছে। অর আমরা জানছি একটা নতুন এলিমেন্ট বা নতুন একটা কম্পাউন্ড হচ্ছে কেওলিন হয়ে যাচ্ছে বাই হাইড্রেশন। তাহলে খুব সহজ একটা প্রসেস। দ্য প্রসেস ইন উইচ দ্য a rock which consists of feldspar which is crystalline in substance which absorbs water from the atmosphere and becomes mass of clay or kaolin by the process of hydration. This total process is known as hydration process. ঠিক আছে, এবার এখানে একটা দারুণ একটা কোয়েশ্চেন আসতে পারে। এই তিনটে আপাতত পড়লাম, আমরা লাস্ট যেটা পড়বো বাকি আছে, তার আগে একটা কোয়েশ্চেন লিখতে পারিস তোরা, যে প্রেজেন্স অফ ওয়াটার, প্রেজেন্স অফ ওয়াটার aids chemical weathering, aids chemical weathering. Presence of water aids chemical weathering. aids কথাটা মানে জানিস কি করে হেল্প করছে? ঠিক আছে, aids কথাটা মানে কি করে হেল্প করছে। তাহলে কেমিক্যাল ওয়েদারিং কে প্রেজেন্স অফ ওয়াটার হাউ ইট হেল্পস, এই কোয়েশ্চেনটা তোরা একটা জানতে পারিস। তোরা এই লেকচারটা ভালো করে দেখবি, বিশেষ করে কেমিক্যাল ওয়েদারিং, ইউ উইল গেট ইউর আনসার। নাও টুডেজ লাস্ট টপিক, দ্যাট ইজ the fourth type of chemical weathering, that is known as solution. It is the simplest form. What? It is the simplest form. Question আসতে পারে এখান থেকে, which is the simplest form, মাথায় রাখবি তখন। Simplest form of what? Simplest form of weathering. Okay, simplest form of weathering. ভাব এখানে একটা গ্রাউন্ড আছে বা সারফেস আছে, একটা সারফেস বা গ্রাউন্ড আছে, এর উপর একটা রক আছে, ভাব সারফেসের সাথে টাচে আছে, রেইনফল হচ্ছে, রেইনফল হ্যাপেন্স, রেইন, রেইনফলের জন্য কি হচ্ছে, রেইনফল ডিজলভস সলিউবল পার্টিকলস বা মিনারেলস। এই যে রকের মধ্যে যদি কোনো সলিউবল পার্টিকলস বা মিনারেলস থাকে, তাহলে কি হচ্ছে, রেইনফল ডিজলভ করে দিচ্ছে। রেইনফল ডিজলভস দ্য সলিউবল মিনারেলস প্রেজেন্ট ইন দ্য রক, সলিউবল মিনারেলস প্রেজেন্ট ইন দ্য রক। তারপরে কি করছে দেখ, তারপরে প্রসেসটা দেখ কি হচ্ছে, আবার এই তারপর প্রসেসটা কি হচ্ছে, ওই যে রেইনফলটা যেগুলো পড়ছিল রকের ওপরে, পড়ে রেনফলটা ওই ক্র্যাক গুলোর ভেতর থেকে ঢুকছে, ঢুকে এই জায়গা হয়ে, ভাবে এটা গ্রাউন্ড, সেম গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের নিচে সিপেজ হচ্ছে বা সিপ থ্রু, রক গুলো এই রক হয়ে রেনফল গুলো গ্রাউন্ডের নিচে শুষে যাচ্ছে, যেটাকে সিপ থ্রু বলে। কি হচ্ছে, রেন ওয়াটার সিপ বিলো গ্রাউন্ড থ্রু জয়েন্টস বা ফিশার্স। মানে যে রক আছে বা এই রকটা আছে, রকের মধ্যে থেকে রেইন ওয়াটারটা পড়েছে, এমন না যে রকের উপর গায়ে থেকে রকের উপরেই পড়েছে। রকের মধ্যে তো বলেছিলাম ক্র্যাক আছে, ফিশার্স আছে, জয়েন্টস আছে, ওইগুলো থেকে চুয়ে চুয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এটাই কি হচ্ছে, দিস কজেস সলিউশন অফ সলিউবল মিনারেলস বিলো গ্রাউন্ড। এটাই হচ্ছে, এটাই প্রসেস আর নাথিং এলস। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, অ্যান্ড দিস ইজ আ ভেরি সিম্পল প্রসেস। তো কি হচ্ছে, যে রেন ওয়াটার যে সলিউবল পার্টিকেলস গুলোকে ইয়ে করে দিচ্ছে, ডিজলভ করে দিচ্ছে, ডিজলভ করে কি হচ্ছে, গ্রাউন্ডের নিচে ডিজলভ করে, সেটাই হচ্ছে দিস কজেস solution of soluble minerals present in rocks below ground. গ্রাউন্ডের নিচে গিয়ে রকের ভেতরে যে সলিউবল মিনারেলস গুলো ছিল সেইগুলোকে কি করছে, ডিজলভ করে দিচ্ছে। এখানে একটা এক্সাম্পল পড়তে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। এখানে একটা এক্সাম্পল পড়ে নিবি তোরা। এক্সাম্পল কি, রক সল্ট অ্যান্ড জিপসাম, রক সল্ট অ্যান্ড জিপসাম। কুইক ফ্যাক্ট, gypsum is used for
টাইটিং দ্য এয়ার, তাহলে এয়ার টাইট করার জন্য জিপসাম কিন্তু ইউজ হয়। তারপর আমরা কি দেখছি, এরপরে যে প্রসেসটা কি হচ্ছে, খুবই সহজ, যে সলিউবল পার্টিকেলস গুলোকে ডিসলভ করে নিচ্ছে গ্রাউন্ড নিয়ে, তাহলে কি হচ্ছে, ইনসলিউবল পার্টিকেলস গুলো সেপারেট হয়ে যাচ্ছে, তাহলে কি ইনসলিউবল মিনারেলস বা insoluble minerals gets separated from soluble minerals। তার জন্য কি হচ্ছে, as a result rock breaks, এর জন্য রকটা ভেঙে যাচ্ছে, কারণ আসল মিনারেলই চলে গেছে, সেপারেট হয়ে গেছে, তো কি করে একটা রক একটা আর কম্পোজিশনে থাকবে, ঠিক আছে, এর জন্যই রকটা ভেঙে যাচ্ছে, কম্পোজিশন ব্রেক হয়ে যায়, কম্পোজিশন ব্রেক হলে রক তো অবভিয়াসলি ব্রেক হবে। তাহলে আজকের ক্লাসে যদি আমরা রিওয়াইন্ড করা যায়, তাহলে আমরা আজকে পুরো জিনিসটা যদি পড়া যায়, আমরা কি কি পড়লাম, আমরা বেসিক্যালি ওয়েদারিং এন্ড ইটস টাইপস পড়লাম, ডিসইন্টিগ্রেশন ডিকম্পোজিশনের ব্যাপারটা পড়লাম, ডিসইন্টিগ্রেশনের বা মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং এর চারটে টাইপ পড়লাম, চারটে টাইপ বোঝার পরে আমরা পড়লাম হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, যেটা আমরা আজ যেটা যেটা আমাদের এই যে কেমিক্যাল ওয়েদারিং তার চারটে টাইপ পড়লাম, ঠিক আছে, খুবই সহজ ক্লাস ছিল আজকে। আমরা 50% chapter is completed, the next 50% deals with the denudation and the courses of river, তাহলে রিভারের যেই ফর্মটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।